প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষা শেখা আসরের আজ তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজি টেন্স। টেন্স নিয়ে আমাদের অনেকেরই একটু ভুলভ্রান্তি হয়ে থাকে লেখার ক্ষেত্রে। তো আজকে আমরা ইংরেজি ভাষা শেখার জন্য যে টেন্সটা দরকার, ইংরেজি ভাষা শেখার জন্য যতটুকু টেন্স দরকার, যে স্টাইলে শেখা দরকার সেই স্টাইল এবং ততটুকু টেন্সই আজকে আমরা শিখব। দেখুন, আপনারা বোর্ডের দিকে লক্ষ্য রাখুন। টেন্স, এক কথায় টেন্স অর্থটা কি প্রশ্ন আসতেই পারে যে টেন্সটা কি। এক কথায় হলো বাক্যে ব্যবহৃত যে ভার্ব আছে সেই ভার্বের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন রূপ দেয়া বা বিভিন্ন রূপের নামই হলো টেন্স। তো আজকে আমরা দেখুন, লক্ষ্য রাখুন, আমরা ইংরেজি ভাষা শেখার জন্য যে টেন্স, যে স্টাইল, সেটা আমরা ফলো করতেছি। সাধারণত একটু লক্ষ্য রাখুন, ইট মানে কি? ইটের অর্থ হলো খাওয়া। কিন্তু টেন্সের ভাষায় যখন আমি আপনাদের জিজ্ঞেস করব যে টেন্সের ভাষায় ইট অর্থ কী, তখন আপনাদেরকে উত্তর দিতে হবে ইট অর্থ হলো খাই, নিজের জন্য। তাহলে ইট অর্থ হলো খাই। আরেকটা লক্ষ্য রাখুন, অ্যাম ইজ আর ইটিং। অ্যাম ইজ আর ইটিং অর্থটা কী হবে? খাইতেছি, বা কথ্য ভাষায় হলো খাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এটা লিখেছি। পরেরটা দেখি, হ্যাভ হ্যাজ ইটেন। হ্যাভ হ্যাজ ইটেন এর অর্থ হলো খেয়েছি। এট, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স আর কি। এট অর্থ হলো খেয়েছিলাম। ওয়াজ ওয়ার ইটিং, খাইতেছিলাম বা বাংলা কথ্য ভাষায় খাচ্ছিলাম। শ্যাল উইল ইট, খাবো। শ্যাল বি উইল বি ইটিং অর্থ হলো খাইতে থাকবো। তো দিস ইজ দ্য চার্ট অফ টেন্স। এটা হলো ছোট্ট একটা চার্ট। আপনাদের যখন ইংরেজি বাক্য লিখতে যাবেন, বিশেষ করে সাবজেক্টের পরে যখন ভার্ব দেবেন, ভার্বের যখন টেন্স খুঁজতে যাবেন, এই প্যাটার্নটা আপনি মুখস্থ করতে, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস প্যাটার্ন। এবং এটা আপনাকে যে কোনো বাক্য লেখার সময় এই প্যাটার্নটাই আপনি অ্যাপ্লাই করবেন। যে কোনো বাক্যে দেখবেন যে আপনার টেন্সে আর কোনো ভুল হবে না। আমি একটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। তো আবার বলে দিচ্ছি যে এটা হলো টেন্স, এটা দিস ইজ অ্যাপ্লিকেবল, দিস ইজ নেসেসারি অনলি টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন এই টেন্সগুলো দিয়ে ইংরেজি ভাষা শিখলেন, তারপরে যদি ইফ ইউ থিঙ্ক যে আমার গ্রামার অনুযায়ী টেন্সটা শেখা দরকার, সেটা আপনি গাইড বই দেখে বা গ্রামার বই দেখে শিখতে পারেন। তো ইংরেজি ভাষার জন্য এইটুকু টেন্স হলেই আমাদের যথেষ্ট। এবং এই টেন্সগুলো, এই চার্টটা আপনাকে ইট ভার্ব দিয়ে যে টেন্সটা আমি দিলাম, এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা বাক্যে অন্য ধরনের বাক্য লিখি, সেই বাক্যে টেন্সটাকে এটা দিয়ে অ্যাপ্লাই করার টেকনিকটা আপনাদেরকে শুধু দেখাই দিই। বোর্ডে লক্ষ্য রাখুন, আমি 3টে বাক্য অলরেডি বোর্ডে লিখে ফেলেছি। এই 3টে বাক্যকে আমরা এই টেন্সের চার্ট যেটা আছে, এই চার্ট অ্যাপ্লাই করে বাক্যটাকে উইল টার্ন দিস বাংলা সেন্টেন্স ইনটু ইংলিশ ওয়ান। আমরা লক্ষ্য রাখুন, আমরা প্রথমেই লিখব। আমি তো আমার প্রথম ভিডিওতে দেখাইছি যে বাক্য লিখতে গেলে প্রথমেই আগে ইংরেজি বাক্য লিখতে গেলে সাবজেক্ট দিতে হয়। এখানে সাবজেক্ট কি আছে? তনু। ভার্ব কোনটা আছে? গাইতেছে। তাহলে গাওয়ার ইংলিশ হলো সিং। এখন আপনি যারা একেবারে টেন্স খুবই কম বোঝেন, বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময় এই ভার্বের টেন্সটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে যারা পারেন না, তাদের জন্য শর্ট একটা বুদ্ধি হলো এই চার্টটা। এই চার্টটা কীভাবে ফলো করবেন সেটা একটু দেখাই। সেটা হলো গাইতেছে। গাইতেছে ভার্বটা সঙ্গে সঙ্গে আপনি নিজের মতো অ্যাপ্লাই করবেন, বলবেন গাইতেছি। গাইতেছি মানে গাইতেছির পরবর্তী আপনি চিন্তা করবেন যে আপনি যেটা মুখস্থ করেছেন তার সঙ্গে কোনটা মিলে। গাইতেছি মানে খাইতেছি। হ্যাঁ, তাহলে ভার্বটা কি করলেন? যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে নিজের মতো করে বলবেন। গাইতেছি মানে গাইতেছে অর্থ গাইতেছি, এটা মনে করে নেবেন। গাইতেছি মানেই হলো খাইতেছি। কোন চার্ট? দিস ওয়ান। অ্যাম ইজ আর ইটিং অর্থ খাইতেছি। তাহলে গাইতেছি হবে কি? অ্যাম ইজ আর সিঙ্গিং, যেহেতু সিং ভার্ব। তাহলে আমরা লিখি তনুর সঙ্গে কোন ভার্ব হবে? অক্সিলারি কোনটা হবে? ইজ। তনু ইজ। এখন তনুর সঙ্গে ইজ হলো কেন? এটা তো এটা তো আপনারা সবাই জানেন। টেন্সের আমি টোটাল টেন্সটা শেখাচ্ছি না, টেন্স সম্বন্ধে আপনাদের কিছু ভুল হয় সেগুলি শেখাচ্ছি।
তো তনু ইজ সিঙ্গিং, তনু ইজ সিঙ্গিং। দেখুন আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব প্লাস ভার্বের প্যাটার্নটা আমরা পেয়ে গেছি। এখন তনু ইজ সিঙ্গিং, তনু গাইতেছে। কাকে গাইতেছে? উত্তর নাই। কি গাইতেছে? একটি দুঃখের গান, এ স্যাড সং। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার উই লাইক টু টার্ন টু দ্য নেক্সট সেন্টেন্স। বেনু একটি চিঠি লিখেছে। তাহলে আবার সাবজেক্ট লিখে আগে, বেনু একটি চিঠি লিখেছে, আবার সেই ভার্ব লিখেছে, লিখেছে, লিখেছি, লিখেছি, খেয়েছি, খেয়েছি, লিখেছি, খেয়েছি। দেখুন তো কোথায় আছে? এই যে পাওয়া গেছে, হ্যাভ হ্যাজ ইটেন, মানে খেয়েছি। তাহলে লিখেছি, লেখার ইংলিশে রাইট আমরা স্কুলে শিখেছি, রাইট, রট, রিটেন, গো, ওয়েন, গন, তারপর ইট, এট, ইটেন, কাম, কেম, কাম, এগুলি আমরা ভার্বের প্যাটার্নগুলো শিখেছি আমরা। তো সেগুলি এখন দেখি আমরা। লিখেছি, তাহলে বেনু হ্যাজ, বেনু হ্যাজ রাইট, রোট, রিটেন, বেনু হ্যাজ রিটেন। যেহেতু ইটেন বলছি পাস্ট পার্টিসিপল, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন। তাহলে বেনু হ্যাজ রিটেন, বেনু হ্যাজ রিটেন, বেনু লিখেছে। কাকে লিখেছে? উত্তর নেই। কি লিখেছে? একটি চিঠি, আ লেটার। বন্ধুরা আমি বারবার বলছি যে আপনাদের এই ভার্বের প্যাটার্নে ভার্বের টেন্স অ্যাপ্লাই করতে যদি প্রবলেম হয়, এই চার্টটা মনে রাখবেন। এই চার্টটা ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস চার্ট। এবং আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে যে আপনি এই চার্টটা আপনি যে খাতায় ইংলিশ ট্রান্সলেশন করতেছেন, বাসায় বসে যে প্র্যাকটিসটা করতেছেন, সেই খাতার কাভার পেজের আপনি এই চার্টটা লিখে রাখবেন। তাহলে হবে কি, উইদিন ফিউ ডেজ আপনার এই পুরো চার্টটা মুখস্থ হয়ে যাবে। এবং যখনই ট্রান্সলেশন করতে যাবেন, যখনই টেন্সের ভার্বের উপরে টেন্স অ্যাপ্লাই করবেন, সিম্পলি রিমেম্বার দিস চার্ট, এবং সেই চার্ট অনুযায়ী ভার্বের যে চেহারা আছে সেটা অ্যাডজাস্ট করলেই আমার মনে হয় যে ইয়োর সেন্টেন্সেস উড বি কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য টেন্স। পপি একটি গল্পের বই পড়তেছিল। তাহলে সাবজেক্ট আছে হলো পপি। এখন ভার্ব কি আছে? ভার্ব আছে পড়তেছিল, পড়তেছিল, পড়তেছিলাম, পড়তেছিলাম, খাইতেছিলাম, খাইতেছিলাম। দেখুন তো কোন চার্ট মেলে? ওয়াজ, ওয়ার, ইটিং, খাইতেছিলাম। তাহলে পড়তেছিলাম, ওয়াজ, ওয়ার, রিডিং, ওয়াজ, ওয়ার, রিডিং। এখন পপি সঙ্গে কোনটা হবে? ওয়াজ। পপি ওয়াজ, পপি ওয়াজ রিডিং। দেখুন আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পাইছি, প্লাস ভার্বের টেন্সের প্যাটার্ন কোনটা হবে সেটা পেয়ে গেছি। তাহলে পপি ওয়াজ রিডিং। এখন কি পড়তেছিল? আ স্টোরি বুক। স্টোরি বুক। তাহলে দেখুন তনু একটি দুঃখের গান গাইতেছে, তনু ইজ সিঙ্গিং এ স্যাড সং, বেনু হ্যাজ রিটেন এ লেটার, পপি ওয়াজ রিডিং আ স্টোরি বুক। তাহলে আমরা সুন্দর বাক্যের মধ্যে আমরা আজকে যে টেন্সের প্যাটার্নটা শিখলাম, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা বাক্যগুলিকে সুন্দরভাবে সঠিক করে তৈরি করলাম। চলুন আরেকটা উদাহরণে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে আরও 3টি বাংলা বাক্য লিখেছি। এই বাংলা বাক্যগুলিকে আমরা আবার ইংরেজিতে রূপান্তর করতে গিয়ে এই টেন্সের প্যাটার্নগুলো দিয়ে সঠিকভাবে বাক্যটাকে তৈরি করব। দেখুন, লক্ষ্য রাখুন। আমি গত পরশুদিন বাজার থেকে একটি বই কিনেছিলাম। দ্বিতীয়টা হলো আমি আগামী পরশুদিন ঢাকা যাব। প্রিয়া আগামী পরশুদিন ঢাকা যাবে। মিনা আজ সকালে এখানে এসেছে। আমরা দেখি প্রথম বাক্যের ভার্ব আছে হলো কিনেছিলাম। দ্বিতীয় বাক্যের ভার্ব আছে যাবে। তৃতীয় বাক্যের ভার্ব আছে এসেছে। ওই আগের সিস্টেমই আমি আগে সাবজেক্ট লিখি। এই বাক্যে লেখার সময় আমি আগে সাবজেক্ট লিখব আমি, আই। কিনেছিলাম, কিনেছিলাম মানে খেয়েছিলাম।
কিনেছিলাম অর্থ এই ক্ষেত্রে আমরা মনে করব, মনে মনে ভাববো যে কিনেছিলাম ভার্বটাকে উঠে দেবো হলো খেয়েছিলাম। খেয়েছিলামতে কি আছে? এট, মানে ভার্বের প্যাস্ট ইনডেফিনিট ফর্ম আছে। তাহলে কেনার ইংলিশ হলো বাই, তাহলে ভার্বের বাইয়ের হলো প্যাস্ট ইনডেফিনিট হলো বট। তাহলে লিখি আই বট, আই বট। অর্থাৎ কিনেছিলাম মানে খেয়েছিলাম, খেয়েছিলাম যদি এট হয় তাহলে কেনার ইংলিশ হলো বাই, কিনেছিলামের অর্থ হবে হলো কোন প্যাটার্নটা হবে? বট। তাহলে আই বট। এখন আবার প্রথম পর্বে শিখেছিলাম, আবার একটু স্মরণ করে দিই, সাবজেক্ট বলবে তারপরে ভার্ব বলবে। আমরা সাবজেক্ট বসাইছি, ভার্ব বসাইলাম, আর ভার্বের টেন্সের প্যাটার্নটা যেটা কোন টেন্সটা হবে সেটাও বসাই দিছি। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী আগাবো যে আমি কিনেছিলাম, কাকে কিনেছিলাম? উত্তর নাই, কি কিনেছিলাম? একটি বই, আই বট বুক। তারপরে আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট। ফুল স্টপ দিলাম। এখন বাকি থাকলো কি? গত পরশুদিন। আমি জানি গত পরশুদিন, আগামী পরশুদিন, আজ সকাল, এগুলির ইংলিশ বন্ধুরা আপনারা অনেকেই জানেন না, শেখা হয়ে ওঠেনি বা এ ধরনের ফেস করেননি হয়তো। যেমন আমি যদি আপনাকে বলি আজ ইংলিশ কি, সবাই বলবেন টুডে। গতকালের ইংলিশ কি? ইয়েস্টারডে। আগামীকালের ইংলিশ কি? টুমরো। কিন্তু যখন বলবো আগামী পরশুদিন, গত পরশুদিন, আজ সকাল, তখন কিন্তু একটু মুচকি হাসতেছেন এবং ভাবতেছেন যে কি হবে। দেখুন আমরা এখন এটা লেখা, আমরা তো মেইন বাক্যে লিখে রেখেছি আই বট এ বুক ফ্রম দ্য মার্কেট। এখন গত পরশুদিন, আগামী পরশুদিন, আজ সকাল, মনে রাখবেন আরেকটা জিনিস আপনাদের শেখাচ্ছি। এটা আমি অবশ্য আপনাদেরকে এই ইংরেজি ভাষার বানায় লেখা শেখার যে ভিডিওগুলো সেগুলি দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রথমে আসলে বানায় লেখাটা শেখাবো, অনর্গল সুন্দরভাবে যেন বানায় লিখতে পারবেন কোনো ভুল ছাড়া। বানায় লেখা কমপ্লিট করার পরে আমি আই উইল টার্ন টু স্পোকেন ইংলিশ সেকশন। আমি বানায় লেখা আপনাদের শেখানোর পরে আমি আপনাদেরকে স্পোকেন ইংলিশ ক্লাসগুলো করাবো। আমার ধারণা যে স্পোকেন ইংলিশ ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং হবে এবং আপনার কাছে খুব ফ্যাসিনেটিং মনে হবে। তো স্পোকেন ইংলিশ ক্লাসগুলো যখন করব তখন এগুলি আরও ডিটেলস জানতে পারবেন। তো এখন দেখি যে গত পরশুদিন, আগামী পরশুদিন, আজ সকাল। এতক্ষণে অনেকে হয়তো ভেবে নিয়েছেন যে এটার অর্থ কী হবে, খুঁজতেছেন। দেখুন তাহলে গতকালের ইংলিশ হলো ইয়েস্টারডে, তাহলে গত পরশুদিন ইংলিশ কী হতে পারে? এখন আমি একটু গত পরশুদিন ইংলিশটা লিখি। গত পরশুদিন ইংলিশটা হবে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ গতকালের পূর্বের দিন। তো সেটা তো গত পরশুদিন হয়ে গেল, সুন্দর না? তাহলে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, পিছন থেকে পড়ে যাই, গতকালের পূর্বের দিন, তার মানে গত পরশুদিন। তাহলে এই গত পরশুদিনটা আমরা এখানে অ্যাড করে দেবো। তাহলে ফাইনালি আমি গত পরশুদিন বাজার থেকে একটি বই কিনেছিলাম, এটার ট্রান্সলেশনটা কি হলো? আই বট এ বুক ফ্রম দ্য মার্কেট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এই সময়গুলো হয় বাক্যের শুরুতে দেবেন, না হলে একের বাক্যের শেষে দেবেন, মিডলে না দেয় উত্তম, বা সাধারণত দেওয়া যায় না। তাহলে দুইভাবে বলি, দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই বট এ বুক ফ্রম দ্য মার্কেট, অথবা আই বট এ বুক ফ্রম দ্য মার্কেট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এবার বন্ধুরা দ্বিতীয় বাক্যে আসি, প্রিয়া আগামী পরশুদিন ঢাকা যাবে। তাহলে দেখি সাবজেক্ট আছে কি? প্রিয়া। প্রিয়া, ভার্ব আছে যাবে। তাহলে যাবে মানে যাব, যাবে মানে খাবো। যাবে অর্থ, যাবের পরিবর্তে আমি কোন ভার্ব বসাবো? যাব। তারপর কি বসাবো? খাবো। খাবারের প্যাটার্নটা দেখি, শ্যাল উইল ইট। তাহলে যাওয়াটা কি হবে? শ্যাল উইল গো। তাহলে প্রিয়া উইল গো, প্রিয়া যাবে। আবার স্ট্রাকচার অনুযায়ী আগাই, প্রিয়া যাবে, আমরা প্রথমে সাবজেক্ট পেলাম, তারপরে ভার্ব পেলাম, ভার্বের টেন্সও বসায় দিছি। এখন আমরা প্রশ্ন করি প্রিয়া যাবে, প্রিয়া কাকে যাবে? উত্তর নাই,
প্রিয়া কি যাবে? উত্তর নাই। প্রিয়া কোথায় যাবে? টু ঢাকা। প্রিয়া উইল গো টু ঢাকা। আপাতত ফুল স্টপ দিয়ে দিচ্ছি। এখন বাকি থাকলো কি? আগামী পরশুদিন। এবার বন্ধুরা একটু গেস করুন দেখি, ট্রাই করুন দেখি যে আগামী পরশুদিনের ইংলিশটা কি হতে পারে। আমি লিখে দিচ্ছি, আপনারা দেখুন। আগামী পরশুদিন ইংলিশ হলো দ্য ডে আফটার টুমরো। তাহলে এটা বিফোর, গতকালের আগের দিন, গত পরশুদিন, আর আগামীকালের পরের দিন, তাহলে আগামী পরশুদিন। সুন্দর হয়ে গেল। আমি লিখে দিচ্ছি, প্রিয়া উইল গো টু ঢাকা দ্য ডে after tomorrow. তাহলে এই ট্রান্সলেশন করতে গিয়ে আমরা নতুন সুন্দর দুটো অর্থ শিখলাম। সেটা হলো গত পরশুদিনের ইংলিশটা শিখলাম, আগামী পরশুদিনের ইংলিশটা শিখলাম। তাহলে প্রিয়া উইল গো টু ঢাকা দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আমি সাধারণত বলে থাকি আফটার। আমি যখন আপনাদের উচ্চারণের পেটে ক্লাস নেব তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমেরিকা এটা বলে আফটার, ব্রিটিশ বলে আফটার। তো এই ধরনের অনেক কিছু আমি যখন প্রনাউন্সিয়েশনের বা উচ্চারণের পেটে একটা ভিডিও করব তখন আপনার এই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। নাও আই লাইক টু টার্ন টু নেক্সট সেন্টেন্স। মিনা আজ সকালে এখানে এসেছে। আমি আবার লিখি সাবজেক্ট মিনা, ভার্ব হলো এসেছে। এসেছে মানে এসেছি, এসেছি মানে খেয়েছি, খেয়েছি অর্থ হলো হ্যাভ হ্যাজ ইটেন। এইভাবে আমরা লিখব। তাহলে হ্যাভ হ্যাজ ইটেন, খেয়েছি। তাহলে এসেছে, তাহলে মিনা হ্যাজ আসার ইংলিশ হলো কাম, কাম কেম কাম, প্যাস্ট পার্টিসিপল কাম। মিনা হ্যাজ কাম এখানে, হিয়ার। মিনা হ্যাজ কাম হিয়ার। এখন আজ সকালে, আজ সকালে। আপনার বন্ধুরা বলেন তো আজ সকালে ইংলিশটা কী হবে? হয়তো ভাবতেছেন টুডে মর্নিং, অবশ্যই না। আজ সকালে ইংলিশ হলো দিস মর্নিং। তাহলে মিনা হ্যাজ কাম হিয়ার দিস মর্নিং। মিনা হ্যাজ কাম হিয়ার দিস মর্নিং। তাহলে কি হবে? আজ বিকেলে তার ইংলিশ কি হবে? আজ বিকেলে, টুডে আফটারনুন না, দিস আফটারনুন। বলুন তো দেখি, তাহলে আজ সন্ধ্যা তার ইংলিশ কি হবে? পারবেন নিশ্চয়ই। আজ সন্ধ্যার ইংলিশ হলো দিস ইভিনিং, দিস ইভিনিং। তাহলে এবার ফাইনালি বলুন তো আজ রাত তার ইংলিশ কি? দিস নাইট, টুডে নাইট না, একটাও না। আজ রাত ইংলিশ হলো টু নাইট। তাহলে সুন্দর একটা জিনিস শিখলাম আমরা টেন্স শিখতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হলাম। একটা হলো গত পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, আগামী পরশুদিন দ্য ডে আফটার টুমরো, আজ সকালে দিস মর্নিং। তো বন্ধুরা এই হলো টেন্সের প্যাটার্নগুলো। আপনাকে মূলত এইটুকু জিনিস মনে রাখতে হবে, এই চারটা মনে রাখবেন। যে কোনো বাক্য লেখার সময় বাক্য আমি যেভাবে দেখালাম ওইভাবে বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। আমার মনে হয় টেন্সে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর টেন্স নিয়ে এসব আমি রিটেন ইংলিশে যা কিছু শেখাচ্ছি না কেন, স্পোকেন ইংলিশে গিয়ে এগুলির আবার কিছুটা আলোচনা আসবে। স্পোকেন ইংলিশ ক্লাসগুলো যখন আমি শুরু করব, আপনাদের মনে অনেকে হয়তো প্রশ্ন হতে পারে যে এইটুকু টেন্স দিয়ে আরও একটু টেন্স ছিল। আসলে তাদের উদ্দেশ্যে বলি, প্রিয় শিক্ষার্থীরা, ভাষা আমরা কিন্তু উই আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নট গ্রামার। ইংরেজি ভাষা মানে যে কোনো ভাষা আপনি যে শুধু বাক্য দিয়ে কথা দিয়েই যে ভাষা প্রয়োগ করবেন তা কিন্তু নয়। সাইন ল্যাঙ্গুয়েজে আছে। ধরুন আমি আপনাকে বললাম এর অর্থ চুপ, তার মানে আমি কিন্তু কোনো কথা বলিনি, এটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। অথবা এরম করে ডাকলাম, আমি এরম করলাম কোনো কথা না বলে, এর অর্থ কী বুঝলেন? যে কাম হিয়ার, বা আপনাকে ডাকলাম। অর্থাৎ এটা প্রমাণ হলো যে ভাষা যে কোনোভাবে আপনি প্রয়োগ করতে পারলে, ব্যবহার করতে পারলে, মানে কমিউনিকেট করতে পারলেই দ্যাট ইজ ওকে। তো আমি ইংরেজি ভাষা, আমি একটা উদাহরণ দিই যে আমি একটা ছোট্ট একটা ডায়ালগ লিখি, দুইজন ব্যক্তির মধ্যে ছোট্ট ডায়ালগ লিখি যেটাতে কোনো বাক্য নাই, শুধু ফ্রেজ এবং ওয়ার্ড দিয়ে ডায়ালগ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সেন্টেন্স না দিয়েও আপনি
you can communicate with anybody else by using some words or phrases. বোর্ডে লক্ষ্য রাখুন বন্ধুরা, আমি বোর্ডে লক্ষ্য রাখুন, আমি দুইজন ব্যক্তির মধ্যে হাবিব এবং সাজুর মধ্যে ছোট্ট একটা ডায়ালগ লিখেছি। আপনারা লক্ষ্য করুন, এটা হলো স্পোকেন ইংলিশের পার্ট। আমি যখন স্পোকেন ইংলিশ ক্লাসগুলো করাবো তখন এইসব আইটেম বেশি পাবেন। মানে রিটেন ইংলিশের সঙ্গে স্পোকেন ইংলিশের একটু ডিফারেন্স আছে, যেটা ফরেনাররা করে থাকে। আর আমরা সাধারণত রিটেন ইংলিশটাই স্পোকেন ইংলিশে নিয়ে যেতে চাই। হয়তো বলতে চাই যে আই অ্যাম ইটিং রাইস, কেউ হয়তো বলে হে হোয়ার আর ইউ গোয়িং, সে বলতেছে আই এম গোয়িং টু মার্কেট। তো এটা হলো রিটেন ইংলিশ। রিটেন ইংলিশের সঙ্গে স্পোকেন ইংলিশের একটু ডিফারেন্স আছে। আমি মূলত স্পোকেন ইংলিশের একটা আইটেম আপনাকে দেখাচ্ছি, স্পোকেন ইংলিশের জন্য নয়। যাদের মনে প্রশ্ন যে টেন্সগুলো নাই কেন, আরও তো টেন্স ছিল বা কিভাবে হবে, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে বাক্য না লিখেও কিন্তু ইউ ক্যান কমিউনিকেট সামথিং ইন ইংলিশ, ইউ ক্যান টক টু এনিবডি উইদাউট ইউজিং এনি সেন্টেন্স। যেখানে বাক্যই নাই সেখানে টেন্স দিয়ে কী হবে? তার মানে টেন্স অতখানি নট নেসেসারি। তো সে কারণেই আমার যতটুক টেন্স আপনার রিটেন ইংলিশের জন্য দরকার সেইটুকু আমি নিয়েছি, বা স্পোকেন ইংলিশের জন্য দরকার সেইগুলি আমি এটা অ্যাড করে দিয়েছি। দেখুন, হাবিব সাজুকে জিজ্ঞেস করতেছে, সাজু হোয়ার টু, মানে কোথায়, কোন দিকে যাচ্ছ, মানে কোথায় যাচ্ছ, মানে ভাবটা হলো কোথায় যাচ্ছ। কিন্তু দেখুন তো হোয়ার টু এর মধ্যে কোনো সেন্টেন্স নাই, কিন্তু অর্থ বুঝলো। সাজু বলল, সাজুকে জিজ্ঞেস করলো হাবিব, সাজু হোয়ার টু, সাজু কোথায়, কোন দিকে? সাজু এখন উত্তর দিচ্ছে টু দ্য মার্কেট। দেখুন এখানে কোনো সেন্টেন্স নাই, তাই বলে কি দুজনের মধ্যে কথা হচ্ছে না? আরেকটা দেখুন, হাবিব তখন বলল হোয়াই, কেন? এখানেও কোনো বাক্য নেই কিন্তু কথা হচ্ছে। সাজু তখন উত্তর দিল টু বাই সাম বুকস, কিছু বই কিনতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন এই ডায়ালগে আমার কোনো সেন্টেন্স নাই, তাই বলে কি তাদের কথোপকথন হয়নি? তাদের কি ভাষার আদান প্রদান হয়নি? আমি মূলত এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড উইদাউট ইউজিং এনি সেন্টেন্স ইউ ক্যান টক টু এনিবডি, ইউ ক্যান কমিউনিকেট। এবং ফরেনাররা ম্যাক্সিমাম কথাগুলোর, বিশেষ করে উত্তরগুলো তারা দিয়ে থাকে এই ধরনের ফ্রেজের মাধ্যমে। তো আমরাও স্পোকেন ইংলিশ ক্লাসে যখন যাব তখন আমরা ওগুলি শিখব। আর পাশাপাশি আমি আপনাদের কেন রিটেন ইংলিশ শেখাচ্ছি, কারণ রিটেন ইংলিশগুলো না শিখলে আপনি স্পোকেন ইংলিশে গিয়ে ইউ ক্যানট মেক সেন্টেন্সেস। তখন কি হবে? আমি তো ইচ্ছে করলে, আমি জানি যে আপনার সবচেয়ে পছন্দের আইটেম হলো স্পোকেন ইংলিশ, আপনারা অধীর আগ্রহে চাচ্ছেন যে আগে স্পোকেন ইংলিশ কেন শেখানো হলো না। আমি যদি স্পোকেন ইংলিশ আগে শেখাতাম, আপনাকে যদি বানায় লেখা না শেখাতাম, সেন্টেন্স তৈরি করা না শেখাতাম, আমি যদি আপনাকে প্রশ্ন তৈরি করা না শেখাতাম, সরাসরি যদি স্পোকেন ইংলিশে যেতাম, তাহলে কি করতে হতো আমাকে? আপনি যেহেতু বাক্য গঠন করতে পারেন না, আমি প্রতিদিন করতাম কি, এভরি ক্লাসে আমি কিছু মুখরোচক কিছু সেন্টেন্স বাংলা লিখতাম, ডান পাশে তার ইংরেজি লিখতাম, আর বলতাম আপনি কি প্রথম দিন থেকেই অনার্গল ইংরেজিতে কথা বলতে চান, তাহলে এই বাক্যগুলো মুখস্থ করেন, এই বাংলার এই ইংলিশ দেওয়া থাকলো। আপনি কিছুদিন মুখস্থ করলেন, তারপরে কয়েকদিন ব্যবহার করলেন না, আপনার মেমোরি থেকে ওটা ডিলিট হয়ে গেল, তাহলে ইংরেজি শেখা হলো না। তার মানে সাময়িক কিছু আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমি দেখেছি যে অনেকে, আপনি কি প্রথম দিন থেকে অনার্গল ইংলিশে কথা বলতে চান, তাহলে এই বাক্যগুলো মুখস্থ করুন, এই বাক্যগুলো দেখুন। দিনে সচরাচর প্রতিদিন আমাদের ব্যবহারের মতো 50টি বাক্য শিখুন, আমরা আরামে সেই বাক্যগুলো মুখস্থ করে যাচ্ছি। 50টা বাইরে যখন 51 নম্বর সেন্টেন্স আমি দিচ্ছি তখন ইউ ফেইল, বিকজ ইউ ডি নট লার্ন কারেক্ট প্রসেস অফ রাইটিং এনি অর মেকিং এনি সেন্টেন্স ইন ইংলিশ। তো সে কারণেই বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা পর্ব দেখুন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ বানায় লেখা শেখাবো, আগে শেখায় ছাড়বো ইনশাল্লাহ। আপনি যদি ইফ ইউ ফলো মাই লেকচার পেশেন্টলি, ধৈর্য ধরে যদি আপনি আমার লেকচারগুলো ফলো করেন, আমার পর্বগুলো দেখেন, একবার না হলে বারবার দেখবেন। এবং আমি যখন রিটেন ইংলিশ, আমি বানায় লেখা আপনাদের শেখায় ছাড়বো যেদিন মনে করব। আর বানায় লেখা শেখাটা তো আরও সহজ। আমি মূলত আপনাদেরকে এখন ডিটাচ ট্রান্সলেশনগুলো করাচ্ছি, ছোট ছোট বাক্যকে। ধরুন আমি ভাত খাই, সেই স্কুলে যাই, কিন্তু এই বাক্যকে জয়েন করতে, আপনি যখন বানায় লিখতে যাবেন তখন এই বাক্যগুলিকে জয়েন করার জন্য কিছু কনজাংশনস, কিছু কানেক্টিং ওয়ার্ডস লাগবে। সেগুলি আমি আরেকটা জয়েন করার একটা সুন্দর টেকনিক আছে। এক লেকচারে আপনি বলবেন আরে বানায় লেখা তো আরও সহজ। তো বানায় লেখা শেখানোর পরে যখন আমি বানায় লেখার ভিডিওগুলো কমপ্লিট করব, দেন আই উইল টার্ন টু স্পোকেন ইংলিশ। এবং আমি ততদিন পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে। আর আমি যেটা টেন্সটা দেখালাম, এই টেন্সটা এটা মনে রাখবেন। আর যে কোনো বাক্য লেখার সময় আজকে একটু ভিডিও দেখার পরে আপনি খাতায় নিজে একটু বাক্য লেখেন, বাক্য লিখে নিজে একটু টেন্স অ্যাপ্লাই করে দেখেন, আমার মনে হয় পারবেন।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।